প্রিয় আইনের শিক্ষার্থীরা, বিশেষ করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যারা সিভিল অ্যাডভোকেসি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসে আমার ছাত্রছাত্রীবৃন্দ, পাশাপাশি আমরা সিভিল অ্যাডভোকেসি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসের মধ্যে এই কোড অফ কন্ডাক্ট অফ দ্য লয়ার্স অর ক্যাননস অফ এটিকেট অ্যান্ড ম্যানার এই বিষয়ের উপর আমরা কথা বলতে চাই। আপনাদের আরও বলতে চাই, যারা বিশেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে চান, তাদের যে 6টি বা 7টি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। এই বার কাউন্সিলের মধ্যে অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল ওয়াটার 1972, এই বার কাউন্সিলের যারা স্টুডেন্ট, বার কাউন্সিল এনরোলমেন্ট যারা পরীক্ষা দেন, তাদেরও এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ লয়ারদের কোড অফ কন্ডাক্টটা কেমন এই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। বিশেষ করে যারা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তারা শেয়ার করবেন আমার সাথে, পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যারা সদস্য তাদেরকে জানার তো শেষ নেই, আমাদের জানতে হবে। পাশাপাশি যারা ল প্র্যাকটিস করেন তাদেরও জানা উচিত, এই কারণে জানা উচিত যে এটা প্রফেশনাল লাইফে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যদি লয়ার হই তাহলে আমার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো কী কী এটা আপনাদেরকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। আমার যে সমস্ত ছেলেমেয়েরা সিভিল অ্যাডভোকেসি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসের মানে যারা শিক্ষার্থী, শুধু তাদের উদ্দেশ্যে না, যারা বাংলাদেশ বার কাউন্সিলে এনরোলড যে সমস্ত আইনজীবীরা আছে এদেরও এটা জানা দরকার। কেন জানা দরকার? কারণ হলো কি, যে আমি যদি একজন লয়ার হই এবং লয়ার হওয়ার পরে যদি আমি না জানি যে আমার দায়িত্ববোধ বা কর্তব্যবোধটি কী, তাহলে এটা কোনো ক্রমে চলবে না। তো আমি এই যে আমাদের আজকে যে টপিক্সের আমি আলোচনা করতে চাই, আমি আপনাদের পুরো সময়টা জুড়ে আছি। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সদ্য জেলা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত, পোস্টিংয়ের অপেক্ষমান। আসুন আমরা শেয়ার করি যে আপনাদের এই টপিক্সটা, কোড অফ কন্ডাক্ট অফ দ্য লয়ার্স অর ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট। আপনাদেরকে মনে রাখতে হবে যে কোড অফ কন্ডাক্ট অফ দ্য লয়ার্স, একজন আইনজীবীর মানে তাদের বিহেভটা কেমন হবে। পাশাপাশি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অর অ্যান্ড এটিকেট, মানে একজন পেশাগত তার আচরণটা কেমন হবে সেই বিষয়ে মূলত আমাদের লয়ারদের পেশাগত আচরণটা কেমন হবে সেই নীতিবাক্যগুলো আমরা মূলত শেয়ার করতে চাই আপনাদের সাথে। আর পাশাপাশি আমরা লক্ষ্য করে দেখেছি, আপনাদের সাথে শেয়ার না করলে হয়, বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট পার্ট বাই সেকশন 48Q of the Legal Practitioner Bar Council Act 1965, and also this act has been adopted by the resolution of Bangladesh Bar Council on 5th January 1969. এবং এই আইনের মধ্যেই কিন্তু এই এটিকেট অ্যান্ড ম্যানার সম্পর্কে আলোচনা করা আছে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে এই আইনটি আপনাদেরকে দেখতে হবে, বিশেষ করে এই কোড অফ কন্ডাক্টটা কেমন। আমরা যদি পুরো আইনটা যদি ঘুরে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি 4 রকমের দায়িত্বের কথা বলছে। 4 টাইপস অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। 4 টাইপস, 4 রকমের, 4 টাইপস। অর্থাৎ এই প্রত্যেকটা আইনজীবীর 4 রকমের দায়িত্ববোধ থাকে। 1 নম্বর হলো যে তার কিছু কন্ডাক্ট থাকে টু ফিলো অ্যাডভোকেটস, অর্থাৎ আমি আইনজীবী হলাম, তা আইনজীবী হলে আমার সহকর্মী আইনজীবীদের প্রতি আমার কিছু দায়িত্ববোধ আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমি যদি আইনজীবী হিসেবে সিভিল অ্যাডভোকেসি ক্লাস করি বা সিভিল অ্যাডভোকেসি অর্থাৎ সিভিল করি অথবা ক্রিমিনাল করি, দ্যাটস নট এ ম্যাটার। আমি যদি লয়ার হই তাহলে আমার অবশ্যই আমার সহকর্মী যে সমস্ত লয়ার আছে তার প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। আপনার কমন সেন্স অ্যাপ্লাই করি, ধরেন মনে করেন যে একজন অ্যাডভোকেটের একটা মামলা, আচ্ছা না জানাই শোনায় আমি যদি মামলাটি নিয়ে মানে তার অনুমতি ছাড়া মামলাটা নিয়ে যদি ডিল করি বা পরিচালনা করি, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে যাক বলেন? তাহলে আমাদের উচিত হবে কি, ওর কাছ থেকে তার মানে আমার অপর সহকর্মী লয়ারের কাছ থেকে একটা এনওসি নেওয়া, নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে মামলাটি পরিচালনা করা। এটা আপনাদের সবাই আমরা কিন্তু কম বেশি জানি। তা সেই সহকর্মী আইনজীবীদের প্রতি আমাদের কী দায়িত্ব, সেই দায়িত্বগুলো অবশ্যই আমাদের কন্ডাক্ট টু ফিলো অ্যাডভোকেটস। সেকেন্ড বলেছে কন্ডাক্ট টু ক্লায়েন্টস। আপনারা জানেন মক্কেল, এই মক্কেলে ক্লায়েন্টসের প্রতি আমরা কি, মক্কেল আপনার কি, এটাকে আমরা বলি ব্লেসিংস। মক্কেল হলো আমাদের কি, মানে আমাদের যে খাবার ওঠে, অর্থাৎ আমার মুখে খাবার ওঠে, সেই খাবারের পয়সা অন্নদাতা, অর্থাৎ আমার যে পয়সাটা যোগান দেয় কে দেয়? ক্লায়েন্ট। তা যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, যে ক্লায়েন্ট আপনাকে মানে মামলা দিবে, ফ্যাক্টস দিবে, যে ক্লায়েন্ট আপনাকে পয়সা দিবে, যে ক্লায়েন্টের মানে পয়সায় আপনি গাড়ি করবেন, বাড়ি করবেন বা অনেক বড় কিছু করবেন, তা সবই তো আপনার সেই ক্লায়েন্টের প্রতি আপনার কিছু দায়িত্ব আছে না? সেই দায়িত্বগুলো তো আপনাকে ফলো করতে হবে। তা কিছু এইগুলো কিন্তু আইন করে বলে দিয়েছে। তারপরে বলছে যে কন্ডাক্ট টু দ্য কোর্টস, অর্থাৎ আপনি আদালতের, আপনি অ্যাডভোকেটের কাছে বা সহকর্মীর সাথে আপনি ভালো বিহেভ করলেন, ক্লায়েন্টের সাথে করলেন, কিন্তু কোর্টের সাথে খারাপ আচরণ করলেন, হবে না। কোর্টের সাথেও আপনার কিছু বিহেভিয়ার আছে যেগুলো আইন নির্ধারণ করে দিয়েছে। লাস্ট বলেছে যে কন্ডাক্ট টু দ্য
পাবলিকের অর্থাৎ সাধারণ জনসাধারণের প্রতিও কিন্তু লয়ারের কাছ থেকে অনেক আশা বোধ করে, তার কিছু আচরণ জনগণের প্রতি আচরণ থাকে, যেমন আমরা সাধারণত আমরা প্রায় কিন্তু কোনো পাবলিককে কিন্তু মামলা করতে উৎসাহিত করতে পারি না, এটা কিন্তু করা ঠিক না, কারণ আমরা কেউ চাই না যে মামলা বাড়ুক। তো এটা আমাদের জনগণের প্রতি আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, এটা আপনারা মনে রাখতে হবে। এটা কথা মনে রাখবেন সবসময়ের জন্য যে কোনো পেশা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বেসিক্যালি আইন নাই, কিন্তু শুধুমাত্র আইনজীবীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই বাংলাদেশ বার কাউন্সিল আছে, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, অর্থাৎ আইনজীবীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আইন আছে। সুতরাং এই আইনগুলো যদি আপনি না ফলো করেন তাহলে কোনো ক্রমে কিন্তু হবে না। আসুন তাহলে দেখি, আমরা প্রথমে দেখি যে কন্ডাক্ট দ্য ফেলো অ্যাডভোকেটস, এই অ্যাডভোকেটসের প্রতি আমাদের দায়িত্বগুলো কী কী। প্রিয় আইনের শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম যে কন্ডাক্ট টু ফেলো অ্যাডভোকেটস, অর্থাৎ সহকর্মী আইনজীবীদের সাথে একজন আইনজীবীর কোন ধরনের বিহেভ থাকা উচিত। আমি আপনাদের সুবিধার্থে এখানে 8টা পয়েন্টকে হাইলাইট করেছি, বাট এই পয়েন্টগুলো ইট ইজ নট, এটা অরিজিনালি এটাকে আমরা পয়েন্ট বলতে পারি না, কিন্তু জাস্ট মনে রাখার জন্য আমি এখানে লিখেছি ডিগনিটি। তাহলে খেয়াল করতে হবে যে ডিগনিটি কেন লিখেছি। এই ডিগনিটি লিখেছি এই কারণে যে প্রত্যেকটা লয়ারের দায়িত্ব তার প্রফেশনকে হাইলি কোয়ালিফাইড করা, অর্থাৎ হাইলি ডিগনিফাইড করা। এটা খেয়াল করতে হবে, এটা কোর্টের মধ্যে এমনকি কোর্টের বাইরে। তাহলে ফার্স্ট পয়েন্টটা হলো ডিগনিটি, আমি মনে রাখার জন্য করেছি, এটা আপনাদের সুবিধার জন্য বলেছি। পাশাপাশি এটা খেয়াল করেন, আমি সেকেন্ড পয়েন্ট লিখেছি অ্যাডভার্টাইজমেন্ট। আর অ্যাডভার্টাইজমেন্টে বিজ্ঞাপন দিয়ে লয়ারের কি, সেটা হলো যে আমাদের এটা কিন্তু এটা লয়ারের কিন্তু একজন লয়ারের প্রতি দায়িত্ব। কোনো লয়ার মাইকিং করে, পোস্টারিং করে বা বিজ্ঞাপন দিয়ে কোনো মক্কেল কিন্তু সংগ্রহ করতে পারবেন না, এটা আপনাদের জানা আছে। এখন যদি এরকম যদি থাকতো, যদি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি ক্লায়েন্ট যদি সংগ্রহ করার থাকতো, স্কোপ থাকতো, তাহলে কিন্তু জুনিয়র বা যারা বেশি পরিচিত নয় এমন লয়ার কিন্তু কোনো মামলা পাইতেন না, বড় বড় লয়াররা কিন্তু পেয়ে যেতেন। তাই এটা আইনই বলতেছে যে it is the duty of the lawyer not to solicit or run any professional employment by advertisement or any other means accepting publication or use of ordinary professional card. আপনাকে আইন বলে দিয়েছে যে আপনি কি করবেন, যে আপনি প্রফেশনাল কার্ড ইউজ করতে পারবেন, পাবলিকেশন আর ইউজ অফ অর্ডিনারি প্রফেশনাল কার্ড, এবং সেই কার্ডের মধ্যে অননেম প্লেটস লিমিটিং প্রফেশনাল অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন দেওয়া, সেখানে কী থাকবে, আপনার নাম থাকতে পারে বা প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে পারে। এটা আমরা সেকেন্ড বলেছি যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কালেকশন করতে পারে। অনেক সময় বার কাউন্সিলের সদস্যদের অনেক সময় প্রশ্ন থাকে যে একজন লয়ার যদি মাইকিং করে মক্কেল কালেকশন করে, তাহলে সেই ক্ষেত্রে সে কোন প্রফেশনটি, অর্থাৎ তিনি কোন আইনটি ভঙ্গ করেছেন কি না আদৌ, এরকম রিটেন প্রশ্ন করে থাকে। আবার অনেক সময় এইরকম এমসিকিউ প্রশ্ন করে থাকে। আমার যারা বিশেষ করে সিভিল অ্যাডভোকেসি যারা যে সমস্ত স্টুডেন্টগুলো আছে, আপনাদের মনে রাখতে হবে যে এই প্রফেশনাল যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কোনো লয়ার যদি মক্কেল কালেকশন করে, তাহলে এটা কিন্তু আরেকটা লয়ারের প্রতি অবিচার হয়, খেয়াল করতে হবে। এরপরে বলছে আনলাইসেন্স পার্সন, এখানে স্পেসিফিক্যালি বলা আছে যে কোনো লয়ার, এটা কিন্তু তার দায়িত্ব, কোনো আনলাইসেন্স কোনো লোকের সাথে কিন্তু ভাগাভাগি করতে পারবে, মামলা ভাগাভাগি করতে পারবে না, মামলার ফি ভাগাভাগি করতে পারবে না। এটা কিন্তু স্পেসিফিক বলা আছে যে নট টু অ্যাপ্লাই এনি আদার পার্সন অর টু সলিসিট অর অবটেইন প্রফেশনাল এমপ্লয়মেন্ট নন রেমুনারেট, তাকে বেতন ভাগাভাগি করতে পারবে না, তার পয়সা করে ভাগাভাগি করতে পারবে না, এমনকি প্রফেশনাল এমপ্লয়মেন্ট নিতে পারবে না। অ্যানাদার ফর সলিসিটিং অর অবটেইনিং প্রফেশনাল এমপ্লয়মেন্ট অর শ্যাল হি শেয়ার উইথ দ্য আনলাইসেন্সড পার্সন, এবং আনলাইসেন্স পার্সনের সাথে শেয়ারও করতে পারবে না। বেনিফিটিং আরাইজিং আউট অফ প্রফেশনাল এমপ্লয়মেন্ট অর নট শ্যাল এইড অর অ্যাভয়েড, বলেছে তার সহযোগিতা নিতে পারবে না। অর্থাৎ আনলাইসেন্স লোককে কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। এটা আপনার খেয়াল রাখতে হবে, বিশেষ করে টু প্র্যাকটিস ল অ্যান্ড টু রিসিভ এনি বেনিফিট দেয়ার অফ, অর্থাৎ কোনো মামলায় পরিচালনা করার ক্ষেত্রে এবং সেখান থেকে কোনো বেনিফিট নেওয়ার ক্ষেত্রে কোনো আনলাইসেন্স লোকের সাথে কিন্তু আপনার আনলাইসেন্স লোকের সাথে কিন্তু শেয়ার করতে পারবে না। এই জন্য আপনার পয়েন্টে রাখছে আনলাইসেন্স পার্সন। এই আনলাইসেন্স পার্সনের ক্ষেত্রে একজন লয়ারের দায়িত্ব আনলাইসেন্স লোকের সাথে কিন্তু কোনো মামলা, কোনো বেনিফিট ভাগাভাগি করতে পারবে না। তারপরে কি বলছে, নট কমিউনিকেট টু উইথ দ্য অপোজিট পার্টি, খেয়াল করতে হবে আপনাদেরকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে যে কোনো ডিসপিউটেড ম্যাটার অথবা কোনো সাবজেক্ট অফ কন্ট্রোভার্সি, এটা কোনো একটি লয়ারের যদি কোনো মামলা থাকে, ক্লায়েন্টের অ্যাবসেন্সে অপরপক্ষে লয়ারের সাথে কিন্তু আলোচনা করা যায় না। এটা কিন্তু স্পষ্টভাবে এটা কিন্তু লয়ারের দায়িত্ব, নট টু কমিউনিকেট অন ডিসপিউটেড ম্যাটার অর সাবজেক্ট অফ কন্ট্রোভার্সি উইথ দ্য পার্সন represented by the lawyer in his absence or without the consent of such advocate। অর্থাৎ আমি যদি একটা মামলার লয়ার হই, তাহলে আমার কোনো ইনফরমেশন, অর্থাৎ আমি লয়ার যদি আমি কোনো ক্রমে কিন্তু আমার ক্লায়েন্টের অনুমতি ছাড়া বা ক্লায়েন্টের নলেজ ছাড়া কিন্তু অন্য লয়ারের সাথে আমি আলাপ করতে পারবো না এই মামলার বিষয়গুলো নিয়ে। খেয়াল রাখতে হবে আপনাদের, এটা কিন্তু আপনার দায়িত্ব, নট টু কমিউনিকেট উইথ দ্য অপোজিট লয়ার ইন হিজ অ্যাবসেন্স আর উইদাউট কনসেন্ট অফ দ্য কনসার্নড ক্লায়েন্ট। তারপরে বলছে কি যে
ফিজ খেয়াল করতে হবে আপনার। ফিজ নিয়ে তো অনেক কথা আছে যে ফিজ কে কতটুকু ফিজ নেবে। ফিজ নেওয়ার ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের প্রতি এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে ফিজ নিয়ে যদি কী কথা থাকতে পারে। ফিজ তো নেবে ক্লায়েন্টের কাছে, লয়ারের সাথে লয়ারের ফিজের কী কোন সম্পর্ক কি? ইয়েস, যখন একাধিক লয়ার থাকে আপনার খেয়াল করতে হবে একাধিক লয়ার হলে কে কত টাকা নেবে, এটা কিন্তু আপনাদের আলোচনা করেন, এটা খেয়াল রাখবেন, আলোচনা করে নিতে হয়। কারণ ফি যখন নেবেন তখন সিনিয়র লয়ার একটু বেশি পাবে, স্বাভাবিক, এটা কিন্তু বোধ চলে আসে। বা যিনি মামলাটি নিয়ে আসছেন তিনি মামলাটি কিছুটা করবেন। এই বিষয়গুলো কিন্তু আইনে বলা আছে যে এটা অবশ্যই আপনারা আলোচনা করবেন উইথ কনসালটেশন উইথ আদার লয়ার্স। আপনি যাদেরকে একাধিক লয়ার যদি নিয়োগ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা আপনাকে ফলো করতে হবে। তারপরে বলছে টু নট পার্সোনাল ক্লাস উইথ দ্য লয়ার। শোনেন, মক্কেলের কোনো বিষয় নিয়ে কিন্তু কখনো লয়ার ঝগড়া করতে নেই, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু স্পষ্টভাবে আইন বলে দিয়েছে যে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য লয়ার টু অ্যাভয়েড এনি পার্সোনাল ক্লাস উইথ দ্য অ্যাডভোকেট, নট টু মেক এনি টাইপ অফ এনমিটি রিলেশন উইথ দ্য অ্যাডভোকেট রিগার্ডিং ম্যাটার অফ ক্লায়েন্টস। মক্কেলের নিয়ে আপনি কেন ফাইট করবেন, মক্কেলের বিষয় নিয়ে কেন গণ্ডগোল করবেন, শত্রুতা করবেন কেন? এটা কিন্তু আইন নিষেধ করে দিয়েছে, আপনি কোনো ক্রমে করতে পারবেন না। মক্কেলের কোনো ঘটনা নেই, আমাদের কিন্তু অনেক কথা আছে এটা নিয়ে, আমরা অনেক কথা বলতে পারি। আমরা অনেক সময় দেখছি জাজ হিসেবে দেখছি দুইজন লয়ার মারামারি করতেছে ক্লায়েন্টের বিষয় নিয়ে, পরবর্তীতে দুইজন লয়ার আবার একই সাথে একই মোটরসাইকেলে যাচ্ছেন। অনেক সময় জিজ্ঞেস করা হয় এমন কেন, বলে যে মক্কেলকে দেখানোর জন্য। খেয়াল করতে হবে এটা এই জন্য বলছে লয়ার প্রকৃতপক্ষে লয়ারের কোনো অর্থাৎ কোনো মক্কেলের কোনো বিষয় নিয়ে লয়ার কিন্তু একে অপরের সাথে কোনো ক্লাসে যাবেন না, এটা কিন্তু আপনার দায়িত্ব, এটা খেয়াল করতে হবে। তারপরে বলছে টু ফলো অর্ডার অফ প্রেসিডেন্ট। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে একজন লয়ার কিন্তু অবশ্যই দায়িত্ব যে অর্ডার অফ প্রেসিডেন্ট মানে কি, অর্ডার অফ প্রেসিডেন্ট ফলো অর্ডার অফ প্রেসিডেন্ট। অর্ডার অফ প্রেসিডেন্ট হলো যে সম্মানের যে তালিকাটা, সিনিয়র লয়ারকে দেখলে আপনাকে উঠে দাঁড়াতে হয়। অনেক সময় দেখা যায় সিনিয়র লয়ার পিছনে বসে আছে, আপনি সামনে বসে আছেন, এটা ঠিক না। সিনিয়র লয়ার সামনে, অবশ্যই তাকে সামনে দিবেন, আপনি পিছনে বসবেন, আপনি জুনিয়র হন, এটা স্বাভাবিক। স্পেসিফিক্যালি কিন্তু বলছে যে সিনিয়র লয়ার দেখে আপনি সিনিয়র, এটা কিন্তু বার কাউন্সিল অর্ডারের ভিতরে স্পেসিফিকভাবে বলা আছে, এই কাউন্সিল অফ এডুকেশন ম্যানারের ভিতরে বলা আছে যে প্রত্যেকটা it is the duty of the junior or the younger lawyers to be respectful to the senior and also older members. At the same time, the latter should be loving and helpful to the junior and younger brothers. খেয়াল করতে হবে জুনিয়রদের দায়িত্ব হলো রেসপেক্টফুল টু দ্য সিনিয়র, আর সিনিয়রদেরকে বলছে যে লাভিং অ্যান্ড হেল্পফুল অ্যাটিটিউড। খেয়াল করতে হবে তাহলে সিনিয়ররা কী করবে, যে লাভিং অ্যান্ড হেল্পফুল অ্যাটিটিউড রাখবে জুনিয়রদের প্রতি। এটা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু হবে না। এটা আমরা সব সময় জন্য জানি যে অর্ডার অফ ফলো আপ, অর্ডার অফ প্রেসিডেন্স। অনেক সময় সিনিয়র লয়ারকে আপনি সামনে দিবেন, আপনি পিছনে, অন্যকে সম্মান দিলে নিজের সম্মান বাড়ে, এটা স্বাভাবিক সেন্স। এই জন্য লয়ারের ক্ষেত্রে কিন্তু এই কথাটি বলা আছে। তারপরে বলছে মোর অ্যাডভোকেটস ওয়েন অ্যাপয়েন্টেড। এটা খেয়াল করতে হবে যখন মোর অ্যাডভোকেটস ওয়েন অ্যাপয়েন্টেড, যদি একাধিক লয়ার নিয়োগ করা হয় তাহলে কে মামলা পরিচালনা করবে? দেখেন এটা কিন্তু স্পষ্ট, যেটা বলা আছে যে দি সিনিয়র মেম্বার উইল কন্ডাক্ট দ্য কেস অ্যান্ড আদার জুনিয়র মেম্বার শ্যাল অ্যাসিস্ট হিম। এটা খেয়াল করতে হবে যে যেখানে একাধিক লয়ার নিয়োগ করা হয় তখন সিনিয়র মেম্বার মামলাটি পরিচালনা করে আর জুনিয়র সেই মামলাটি কী করে, হেল্প করে। একাধিক লয়ার থাকলেও ঠিক থাকে। এটা কিন্তু আপনাদের সার্ভিসের অর্থাৎ প্রফেশনাল এডুকেটেড ম্যানারের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীরা আপনারা মনে রাখতে হবে যে এই সমস্ত অর্থাৎ এই একজন ফিলো অ্যাডভোকেটসের দায়িত্ববোধই হলো এইগুলো, আপনাদের মনে রাখতে হবে। এগুলো যদি মনে না রাখে তাহলে কোনো ক্রমে একটা লয়ারের প্রতি আরেকজন লয়ারের প্রতি অর্থাৎ সহমর্মিতা বা সহ অবস্থান এগুলো কিন্তু গ্রাস করবে না। আমরা আগে বলছিলাম যে টু কন্ডাক্ট টু দ্য ফিলো অ্যাডভোকেটস, আমরা এখন শেয়ার করতে চাই কন্ডাক্ট অর রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু দ্য ক্লায়েন্ট। অর্থাৎ আমরা বলেছি যে আগেই বলেছি যে ক্লায়েন্ট হলো কিন্তু একটা লয়ারের কিন্তু আশীর্বাদ। অর্থাৎ আমরা অনেক সময় বলে যে এটা হলো ইট ইজ এ ব্লেসিংস অফ দ্য লয়ার। অর্থাৎ ক্লায়েন্ট না থাকলে ক্লায়েন্ট যদি না থাকে তাহলে লয়ার কীভাবে সুস্থ বা সবল হবে। আমরা সেই ক্লায়েন্টের প্রতি আমাদের লয়ারদের কী দায়িত্ববোধ এগুলো আপনাদেরকে আমাদের এটিকেট অ্যান্ড ম্যানারের মধ্যে কী কী আছে সেই বিষয়গুলো একটু শেয়ার করি। দেখেন, এক নম্বর বলছে যে নট অ্যাডভার্স। আমি জাস্ট পয়েন্টগুলো দিয়েছি এই কারণে যে আপনারা যদি সহজে বুঝতে পারেন যে অ্যাডভার্স কেন বলেছে। বাট ইটস দ্য ডিউটি অফ দ্য লয়ার নট টু অ্যাকুয়ার এনি অ্যাডভার্স ইন্টারেস্ট টু দ্য ক্লায়েন্ট ইন দ্য প্রপার্টি অর ইন্টারেস্ট ইনভলভ ইন দ্য প্রসিডিং। খেয়াল করতে হবে যে মক্কেল যদি আসে, তার মক্কেলের যে সমস্ত মামলা নিয়ে আসে, মকদ্দমা নিয়ে আসে, জমি বা জায়গা নিয়ে আসে, এই জমি জায়গার বিরুদ্ধে অর্থাৎ এমন কোনো কাজ করতে পারবেন না আইনজীবী হিসেবে যে সেটা তার জন্য বিরূপ হয়, নট অ্যাডভার্স, বিরূপ হয়। অর্থাৎ তার প্রতি বিরূপ কোনো কিছু করা যাবে না, তাকে খেয়াল করতে হবে যে বিরূপ যাতে না হয়। তারপরে বলছে যে মক্কেলের কাছে যে ইনফরমেশনগুলো নেবেন এটা হলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন। খেয়াল করতে হবে আপনার, সে সিভিল হোক ক্রিমিনাল হোক, কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমি সেকেন্ড বলেছি। এই কনফিডেন্সিয়াল ইনফরমেশন মানে হলো তার কাছ থেকে যে তথ্যগুলো আপনি নেবেন এটা কিন্তু আমানত। এই আমানত এটা যদি আপনি কাউকে লিক করেন তাহলে এটার খেয়ানত হয়ে যাবে। তাহলে একজন লয়ার হিসেবে আপনার দায়িত্ব হলো যে মক্কেলের কাছ থেকে যে এই সমস্ত ইনফরমেশনগুলো নেবেন সেটা হলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন, এটা আপনাকে নিতে হবে। এবং এটা কিন্তু আমাদের এভিডেন্স অ্যাক্টের 126 কিছু বলা আছে, আপনাদেরকে মনে রাখতে হবে।
এবং আরও বলেছে যে যে ডিসক্লোজিং হিজ রিলেশন উইথ দ্য আদার অপোজিট পার্টি, খেয়াল করতে হবে যে ডিসক্লোজিং হিজ রিলেশন উইথ দ্য অপোজিট পার্টি। ফর এক্সাম্পল, যদি আপনি একটা মামলা নেন, যে মামলাটি নিলেন অর্থাৎ অপরপক্ষ যিনি তা তিনি আপনার আত্মীয়, তাহলে কি হবে? এটা নিয়ে আপনার যার কাছ থেকে আপনি মামলাটা নেবেন আপনার ক্লায়েন্টের কাছে জানাতে হবে যে অপরপক্ষ আপনার সাথে কোনো সম্পর্কিত কিনা। এই জন্য খেয়াল করতে হবে যে এর বলে ডিসক্লোজিং হিজ রিলেশন উইথ দ্য অপোজিট পার্টি, অপরপক্ষের সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা এটাকে জানাতে হবে, এটা আপনার দায়িত্ব। ইট ইজ ইয়োর ডিউটি অ্যাজ এ লয়ার টু ডিসক্লোজ এনি রিলেশনস উইথ দ্য আদার পার্টি, ইট মাস্ট বি ইনফর্ম টু দ্য ক্লায়েন্ট। এটা অবশ্যই মক্কেলকে জানাতে হবে। তারপরে বলছে নট টু পারচেস ইন বেনামি। আমি খেয়াল করতে পারি, আমি বেনামি লিখেছি, কিন্তু আমি কিন্তু নিজের নামের কথা বলিনি, শুধু বেনামি। আপনি জানেন বেনামি মানে কি? বেনামি মানে হলো একজনের স্বার্থে অন্যের নামে জমি কিনা। আমার স্বার্থে আমি ওয়াইফের নামে কিনলাম বা অন্য কারোর নামে কিনলাম, এটাকে বেনামি ট্রানজ্যাকশন বলে। যদিও বেনামি ট্রানজ্যাকশন 1984 সালের আইনের অর্থাৎ ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সের মধ্যে কিন্তু বাতিল করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন, খেয়াল করতে হবে। এখন আইন যদি আমার নামে বেনামি ট্রানজ্যাকশনে বাতিল করে, অনেক সময় আমরা এটা অনেক সময় ভুলে যাই। এখন ক্লায়েন্ট হিসেবে ক্লায়েন্টের প্রতি একজন লয়ার যদি পারে বলছে যে ক্লায়েন্ট তার জমি নিয়ে মামলা করতেছে, ফাইট করতেছে, এক পর্যায়ে বিক্রি হলো, নিলাম হলো, এই নিলাম তার নিজের নামে, তার স্ত্রীর নামে, ছেলের নামে, মেয়ের নামে বা কোনো শালার নামে, শালির নামে, কোনো কারোর নামে কেনা যাবে না। এটা কিন্তু আইনে নিষিদ্ধ করে দিয়েছে যে অর্থাৎ নট টু পারচেস ইন বেনামি, অর্থাৎ মক্কেলের সম্পত্তি উকিল সাহেব কোনো ক্রমে কারোর নামে কিনতে পারবেন না, এটা সম্পূর্ণ অবৈধ, এটা কেনা যাবে না। তারপরে বলছে যে নট কমিঙ্গেল। কমিঙ্গেল মানে হলো মেশানো, মক্কেলের সম্পদের সাথে আপনার নিজের সম্পদ একত্রিত করা। যেমন মক্কেলের কাছ থেকে টাকা নিলেন, অনেক সময় আমরা দেখি যে প্রিএমশন মামলার টাকা, অনেক সময় আমি বিভিন্ন জায়গায় ইনফরমেশন পাই যে একজন লয়ার আপনার আছে স্যাট অ্যাক্টের অধীনে মামলা করার জন্য টাকা নিয়েছেন, কিন্তু মামলা করেছেন মুসলিম আইনে। তো মুসলিম আইনে টাকা জমা দেওয়া লাগে না, অর্থাৎ স্যাট অ্যাক্টের মধ্যে টাকা জমা দেওয়া লাগে। মক্কেলের কাছে ঠিকই নিয়েছে, নিয়ে নিজের অ্যাকাউন্টে রাখছে এই মনে করেন 10 লাখ টাকা। ঠিক 10 বছর এই 10 লাখ টাকা যদি আপনার ব্যাংকের হয় তাহলে কত টাকা ইন্টারেস্ট পাবেন? ঠিক 10 বছর পরে বললেন যে ভাই আমি তো মামলা করেছি, টাকাটা আমার অ্যাকাউন্টে জমা আছে, এটা কিন্তু করা যাবে না, এটা কমপ্লিটলি এটা কিন্তু অবৈধ, এটা ঠিক না। এই জন্য বলছে যে মক্কেলের কোনো পয়সা আপনি কী করতে পারবেন না, এটা নিজের ভিতরে নিয়ে আসবেন, নিজের সম্পদের সাথে মিলাতে পারবেন না। তারপরে যে নট টু অ্যাডভাইস টু ব্রেক ল অর ফাইল মোর কেসেস, এটা কিন্তু আপনার দায়িত্ব উকিল হিসেবে যে আপনি কোনো ক্রমে কোনো মক্কেলকে বলতে পারেন না তুমি আইন ভঙ্গ করো, আইন ভঙ্গ করার অ্যাডভাইস দেওয়া যাবে না, এটা আপনার দায়িত্ব। এবং অধিক মামলা করেন, অনেক সময় আমরা দেখি মক্কেলকে আপনার অ্যাডভাইস করে যায় তুমি তোমাকে মারছে, তুমি আর 2-5টা মামলা করে দাও না, করা যাবে না, এটা সম্পূর্ণ অবৈধ, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, এটা করা যাবে না। তারপরে ফিজের কথা, মক্কেলের কাছে কত টাকা ফিজ নেবেন? আমরা অনেক সময় দেখে থাকি যে মক্কেলের কাছ থেকে ফি নেবেন কত, এটা নির্ধারণ করা কিন্তু টপ। যেমন ঢাকাতে যে ফিটা নেয় খুলনাতে কিন্তু তা নিবে না, কিন্তু তারপরেও তো একটা স্কেল আছে, এটা খেয়াল করতে হবে। এটা আপনাদের যদি আপনি খেয়াল না করেন তাহলে এটা কিন্তু কোনো ক্রমে হবে না। লয়ারের কাছ থেকে ফি নেবেন, এটা নিয়ম আছে। নিয়মটা হলো যে এই মামলাতে অর্থাৎ প্রথাগতভাবে কয় টাকা সাধারণত কেউ নিয়ে থাকে, তারপরে লয়ার হিসেবে এইখানে অর্থাৎ কতটুকু টাইম যাবে, কতটুকু লেবার যাবে, কতটুকু জটিল, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করে কিন্তু লয়ার ফি নির্ধারণ করে থাকে। তবে যেহেতু স্কেল নাই অর্থাৎ ফি নির্ধারণের কোনো স্থায়ী মাপকাঠি নাই, সেহেতু আপনারা এটা বিবেকের উপরে ছেড়ে দিবেন এবং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে প্রফেশনালি অর্থাৎ লোকাল কাস্টম কী আছে, লেবার কতটুকু যায়, টাইম কতটুকু যাবে, কতটুকু জটিল কতটুকু, ঠিক আছে, কাস্টমারি ইউসেজ, এই বিষয়গুলো বিবেচনা করে বা লয়ার ক্লায়েন্টের কাছ থেকে ফি নেবেন। তারপরে বলছে যে অ্যাভয়েড পার্সোনাল বিলিভ হোয়াইল কন্ডাক্টিং সুট অর কেসেস। মামলা পরিচালনার সময় আর্গুমেন্ট করতেছেন, নিজের বিশ্বাসের কথা বললেন, নিজের কথা বলবেন, এটা কিন্তু মক্কেলের প্রতি অবিচার হয়ে যাবে। নিজের যে নলেজ আছে এই কথাগুলো শেয়ার দরকার নেই, এটা আপনি অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করবেন এই কারণে না, আপনি জাস্ট ডকুমেন্টারিলি ফ্যাক্টস কী পেয়েছেন, ইনফরমেশন কী পেয়েছেন, সাক্ষী কী পেয়েছেন, প্রমাণ কী পেয়েছেন, এইগুলো আপনি আলোচনা করবেন। নিজের কী নলেজ আছে এই কথাগুলো শেয়ার করা যাবে না। অ্যাট লাস্ট বলেছে যে মক্কেল চেষ্টা করবেন যে লয়ার হিসেবে মক্কেলের কোনো মামলায় সাক্ষী না হওয়া। যদিও আমি নিশ্চিত করতে দিই না মামলা সাক্ষী হতে পারবেন না, আপনার চোখের সামনে যদি ঘটনা ঘটে আমি সাক্ষী হতে পারবেন, কিন্তু না চেষ্টা করবেন না হওয়ার জন্য, যেহেতু আপনি লয়ার। তারপরে বলছে যে হ্যাঁ ফর্মাল কিছু উইটনেস হওয়া যায়, আপনি একটা বিয়ের সাক্ষী দিলেন, এটা হতে পারবেন। ধরেন আপনি একটা এক্সপার্ট করে আসলেন, বা একটা যখন লোকাল ইনভেস্টিগেশন করে আসলেন অথবা লোকাল ইন্সপেকশন করে আসলেন, এইগুলোতে আপনি সাক্ষী হলে কিন্তু সমস্যা নেই, এগুলো তো আপনার হতে হবে। ফর্মাল উইটনেস হওয়ার কিন্তু আইনগত কোনো বাধা নেই। এটা আমরা সিভিলে দেখে থাকি যে আমরা অনেক সময় কমিশনে পাঠাই, লয়ারকে পাঠাই, লয়ার এসে রিপোর্ট দেওয়ার পরে সাক্ষী দিতে হয়, এটা তার ফর্মাল উইটনেস, তাকে দিতেই হবে। তো এই হলো আমাদের অর্থাৎ একজন লয়ার তার ক্লায়েন্টের প্রতি এই সমস্ত দায়িত্বগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এগুলো দায়িত্ব তার। আপনাদের সবার জ্ঞাতাতে জানছি যে আমরা যেহেতু ক্লাসটা আমাদের একটা টাইম লিমিট আছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে, সেই জন্য আমরা যদিও আমরা আগ্রহ আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা শেয়ার করব। এই বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।